আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর। দর্শক, জানিয়ে দিচ্ছি আজ দিন শেষে ঢাকা শেয়ার বাজারে কোন কোন কোম্পানির লেনদেন সবচেয়ে বেশি হয়েছে, অর্থাৎ টপ ট্রেডে ছিল কোন কোন কোম্পানিগুলো। আমরা আজকে দেখতে পাচ্ছি খান ব্রাদার্স আজকে ডিএসসি টপ ট্রেডের প্রথম অবস্থানে ছিল। দিন শেষে 11,84,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে ছিল ফাইন ফুডস, এটি লেনদেন হয়েছে 11,15,00,000 টাকার মতো। তৃতীয় অবস্থানে রয়েছে আফতাব অটোমোবাইল, এটি লেনদেন হয়েছে 10,50,00,000 টাকার মতো। চতুর্থ অবস্থান রয়েছে ওরিয়েন ইনফিউশন, এটি লেনদেন হয়েছে 9,80,00,000 টাকার মতো। ওয়াইম্যাক্স, এটি লেনদেন হয়েছে 6,95,00,000 টাকার মতো। এবং এই পাঁচটির মধ্যে শুধুমাত্র আমরা ফাইন ফুডকে দেখেছি দর হারাতে, বাকি চারটি কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া গেইনার অর্থাৎ শতাংশের দিক থেকে যে সকল কোম্পানি সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে সেটা লিস্টও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম অবস্থান হচ্ছে এমারাল্ড অয়েল, এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ 10% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এটি 9.92% বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 30 জুন সমাপ্ত অর্থ বছরের জন্য। তৃতীয় অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এটি 9.78% বৃদ্ধি পেয়েছে দিন শেষে। খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এটি ছিল চতুর্থ অবস্থানে, এটি 9.55% বৃদ্ধি পেয়েছে। বিডি থাই ছিল পঞ্চম অবস্থানে, এটি বৃদ্ধি পেয়েছে 9.32%। আমরা দেখে নিলাম টপ গেনারে কে কে ছিল, এখন দেখে নিচ্ছি টপ লুজারে দিন শেষে কারা কারা ছিল। টপ লুজারে যে সকল কোম্পানি ছিল এর মধ্যে প্রথম অবস্থানে ছিল রেনুইক যজ্ঞেশ্বর, এই কোম্পানিটি প্রায় 6% মতো দর হারিয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল, এটি 5.71% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে প্রগতি লাইফ, এটি 5.70% দর হারিয়েছে। চতুর্থ এবং পঞ্চম অবস্থান রয়েছে আলহাজ টেক্সটাইল এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ। আলহাজ টেক্সটাইল 5.19% দর হারিয়েছে এবং সর্বশেষ মিরাকল ইন্ডাস্ট্রিজ 5.14% দর হারিয়েছে। দর্শক, আপনাদেরকে এখন খাত ভিত্তিক লেনদেন দেখিয়ে দিব। খাত ভিত্তিকের মধ্যে প্রথমেই দেখে নিচ্ছি ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টরে টপ ট্রেডে যে 5টি কোম্পানি রয়েছে, ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, আইএফআইসি, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক। এছাড়াও আপনাদেরকে দেখিয়ে দিব ইঞ্জিনিয়ারিং খাতে আজ কেমন আধিপত্য ছিল, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডে যে সকল কোম্পানি ছিল সেটিও জানিয়ে দিব। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, ব্যাংকিং খাতের এই 5টি কোম্পানির মধ্যে 3টি কোম্পানি দর হারিয়েছে দিন শেষে, 2টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক বৃদ্ধি পেয়েছে, বাকিগুলো দর হারিয়েছে। এখন যদি আমরা স্ক্রিনে দেখতে চাই, ডিএসসি টপ গেনার আমরা এর আগে দেখিয়েছি আপনাদেরকে প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত। আমরা অন্যান্য কার্ডের জন্য অপেক্ষা করছি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টর। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমরা যদি 5টি কোম্পানি টপ ট্রেডে দেখতে চাই, প্রথম অবস্থানে ছিল আফতাব অটোমোবাইল। আফতাব অটোমোবাইল এটি দিন শেষে 10,50,00,000 টাকার মতো লেনদেন হয়েছে, 1.52% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়াইম্যাক্স, এটি 6.95% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে বিডি থাই, চতুর্থ অবস্থানে ন্যাশনাল টিউবস, পঞ্চম অবস্থানে ছিল কেএনকিউ। এবং সব কয়টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর। দর্শক, জানিয়ে দিলাম টপ ট্রেড, গেইনার, লুজারের অবস্থান। দর্শক, পুঁজিবাজার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এন্ড সিইও মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে। আমরা অপেক্ষা করছি। ইমরান ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম হিরো ভাই, ভালো আছেন? জি, ভালো আছি। জি ইমরান ভাই, প্রথমে আজকের বিষয়টি হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কি সাইড লাইনে রয়েছে কিনা? লেনদেনের যে গতি 370 থেকে 400 কোটি টাকা লেনদেন হচ্ছে, তাহলে কি মানে ধরা যায় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাইড লাইনে রয়েছে? হ্যাঁ, আমি মনে করি যে সাইড লাইনে আছে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, মানে যে পার্টিসিপেশনটা আছে এটা খুবই ইনসিগনিফিকেন্ট, এরকম উল্লেখযোগ্য কিছু না। আচ্ছা ইমরান ভাই, এক্ষেত্রে আপনি জানেন যে আইসিবিকে 3,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল এবং এর একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ আসবে বলে ধারণা করা হয়েছিল। এখন বাজারে কিন্তু গুজব রয়েছে যে ওই টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হয়েছে। আপনার মতে আসলে এটি পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত কিনা, যেহেতু রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান? আমি মনে করি যে অবশ্যই করা উচিত। সেরকমই আমরা জেনে আসছি যে এইটার একটা অংশ ঋণ পরিশোধে ব্যয় করা হবে, আর আরেকটা বড় অংশই পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। আইসিবি আসলে আপনি যেটা বললেন যে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান, এবং আমাদের যেহেতু অফিসিয়ালি এরকম কোনো মার্কেট মেকার নাই, তো আইসিবি
একটা মানে এটা ফর্মালি অফিসিয়ালি না হলেও একটা মার্কেট মেকারের ভূমিকা সবসময় পালন করে আসছে। তো আমি জি মনে করি যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে এই রকম একটা দায়িত্ব তাদের নেওয়াটা এটা যৌক্তিক, বিশেষ করে এই ধরনের ক্রান্তি লগ্নে যেখানে পুঁজিবাজারে বিনিয়োগ করলে তারাও ক্ষতিগ্রস্ত হবে না এই সেন্সে। কারণ হচ্ছে তারা লং টার্মে এই ফান্ডিংটা এফোর্ড করতে পারবে, এটা তাদের ওয়েট করার মতো তাদের সেই সক্ষমতা আছে। এবং জি বাজারও এখন অনেক স্বল্প মূল্যে অনেক ভালো ভালো শেয়ার পাওয়া যাচ্ছে, যেটা জি বিনিয়োগের জন্য খুবই বিনিয়োগযোগ্য। তো জি আমি আশা করি যে এই ব্যাপারে তাদের একটা পার্টিসিপেটিভ রোল থাকবে এবং তারা ভালো ভালো স্টকে বিনিয়োগ করবে, যেটাতে তাদেরও বেনিফিট হবে, বাজারের জন্য একটা ভাইব্রেন্সি বাড়বে বলে। আচ্ছা, জি আইসিবির বাদে এখন যদি আমরা আসি মিউচুয়াল ফান্ড, জি। মিউচুয়াল ফান্ডের প্রথম প্রশ্ন হচ্ছে বিনিয়োগের সক্ষমতা রয়েছে কিনা তাদের আহ, পুঁজিবাজারে। আমার আমার যেটা মনে হয় যে খুব বেশি সক্ষমতা নাই। মানে প্রথমত আপনি দেখবেন আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটাই খুবই ছোট। এখানে টোটাল মার্কেটে মাত্র 3%-এর মতো যদি মার্কেট ক্যাপিটালাইজেশন ধরি আমাদের মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, জি যেটা তো ইন্ডিয়াতে 20%-এর উপরে। বেশিরভাগ দেশেই দেখা যায় মানে অনেক দেশে 30-40% পর্যন্ত থাকে। তো আমাদের এখানে এটা এত বেশি ইনসিগনিফিকেন্ট, প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মিউচুয়াল ফান্ড গুলা, আমাদের বেশিরভাগ মিউচুয়াল ফান্ডই দেখা যায় যে একটা রুলই মিউচুয়াল ফান্ড অ্যাক্টে যেটা আছে, যা থেকে 60% পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে জি সবসময়। তো সর্বোচ্চ আহ, না, সর্বনিম্ন 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 আছে। 60%। জি জি, 60% বিনিয়োগ পুঁজিবাজারে থাকতে হবে। এখন দেখা যায় এই রুলটা যেই পার্সপেক্টিভ থেকে করা, যে মিউচুয়াল ফান্ড যেহেতু ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আসছে, তারা ক্যাপিটাল মার্কেটে অল টাইম ইনভেস্টেড থাকতে হবে। কিন্তু জি এই রুলটাতে কিন্তু একটা বড় একটা ফ্ল রয়ে গেছে, যে জি যেটা হয় তার মানে আপনি যদি খুব ওভার হিটেড মার্কেটে হয়, লাইক আমরা 2010 সালে যেটা দেখেছিলাম, জি এই মার্কেটও যদি এখন বাধ্য করা হয় মিউচুয়াল ফান্ডকে 60% ইনভেস্টেড থাকা, এটা আসলে একজন ফান্ড ম্যানেজার বা তার রিসার্চ বেস এটা আসলে কখনোই সাপোর্ট করবে না, যে এখনো মার্কেটে এত ওভারহিটেড মার্কেটে আমার মিনিমাম 60% ইনভেস্টেড থাকতেই হবে। জি এবং সেটাতে যেটা হয়, পরবর্তীতে যখন তারা ওইখানে ইনভেস্টেডটা থাকছে, মার্কেট কারেকশন হলে দেখা যায় তাদের বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডও তখন একটা বড় কারেকশন হয়। জি তো এমন যদি হতো, ইন্ডিয়াতে যেটা হয় বাইরে সব জায়গাতে হয়, অনেক ফান্ড আছে যেটা ব্যালেন্স ফান্ড, এবং সেই ফান্ড গুলা কতখানি অ্যাসেট কোথায় থাকবে এটা অ্যাসেট ম্যানেজারের ডিসক্রিপশনে থাকে। জি তারা সেটা সেভাবে ডিক্লেয়ারই করে দেয় যে আমি যখন মনে হয় আমি 100%ও থাকবো, যখন মনে হয় আমি এটা 10%ও নামায় নিয়ে আসবো যদি প্রয়োজন মনে হয়। তো জি আপনি যেটা বলছেন অ্যাসেট অ্যালোকেশন, রাইট? অ্যাসেট ফিক্সড ইনকাম, অ্যানালিসিস, রাইট ফিক্সড ইনকামও রাইট থাকতে পারে, শুধু ইনকামও রাইট থাকতে পারে, অথবা গ্রোথ যেটাকে বলা রাইট হয় একুইটি পোর্শন, রাইট? সেটা রাইট রাইট। আমাদের দেশে এই প্রপোজিশনটা আমরা শুনে আসছি গত বছর থেকে। আমাদের দেশে মিউচুয়াল ফান্ডে এই প্রপোজিশনটা আসছে না কেন? আমাদের এখন পর্যন্ত আপনি দেখবেন যে খালি তিন রকম মানে কমন ইকুইটি ফান্ড, যেটা ভ্যালু ফান্ড বা গ্রোথ ফান্ড নামে দুইটা মোরালেস খুব একটা ডিফারেন্স নাই। এই একটা ফান্ড আমরা দেখি। ফিক্সড ইনকাম ফান্ডটা গত 3-4 বছর আগে কয়েকটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এনেছে ফিক্সড ইনকাম ফান্ড। আমি তখন শান্তাতে ছিলাম, আমরাও একটা আমাদের সেকেন্ড ফিক্সড ইনকাম ফান্ড ছিল এই জি সময় লঞ্চ করা। তো যেটাতে আপনার মেনলি ফিক্সড ইনকাম সিকিউরিটিজ ইনভেস্ট করা হয়। আরেকটা ফান্ড আমাদের এখানে প্রচলিত দেখা যায় শরিয়া ফান্ড, ইসলামিক ফান্ড যেটা। জি কিন্তু ইসলামিক ফান্ডটা আসলে ইকুইটি ফান্ডই, তো ওটাও খুব একটা ডিফারেন্স মেক করে না, জাস্ট তার ইউনিভার্সটা একটু ন্যারো থাকে। কারণ আরো কেন মিউচুয়াল ফান্ড আসছে না, আমি এটার মূল যে কারণটা মনে না, করি আমার আপনাকে প্রশ্নটি হচ্ছে অরিজিনাল। ইমরান ভাই, প্রপোজিশনটা চেঞ্জের হ্যাঁ জন্য হ্যাঁ কোনো মেকানিজম অথবা কোনো কিছু কিন্তু আমরা দেখছি না। মানে হ্যাঁ। এরকম কিন্তু কোনো গাইডলাইনও নেই যে এই কম্পোজিশনে থাকা যাবে। সেটি কি সবচেয়ে আছে এখন? না, সেটা সেটা নাই। আমাদের মিউচুয়াল ফান্ড অ্যাক্টে যে কথাটা বলা আছে যে যদি কোনো বিশেষায়িত ফান্ড, স্পেশালাইজড ফান্ড করতে চায়, তখন এই গাইডলাইনের বাইরে অ্যাসেট ম্যানেজার প্রপোজ করতে পারে। মানে আচ্ছা আমি যেটা মনে করি, এই প্রপোজালটাতে আসলে একইভাবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে যেভাবে আগিয়ে আসতে হবে, সেই সাথে মানে রেগুলেটরকেও তাদেরকে ফিউচারিস্টিক বা আমি বলবো যে অনেকটা ওপেন মাইন্ডেড হতে হবে। জি লাইক নর্মালি রেগুলেটরদের তারা যেটা চায় যে আপনারা ইকুইটি ফান্ডে ইনভেস্ট করবেন এবং মার্কেটে ইনভেস্টেড থাকবেন। মানে আমি যদি বলি আমি এমন একটা ফান্ড করতে চাই, মার্কেটে ইনভেস্ট করবো কি করবো না, আপনি যেটা অ্যাসেট অ্যালোকেশনের কথা বললেন, হুম অ্যাসেট অ্যালোকেশন আমার হাতে থাকবে। আমি মার্কেট জি ওভারহিটেড হলে আমি কেন 60% ইনভেস্টেড থাকবো? জি এই ব্যাপারটা দেখা যায় রেগুলেটররা নর্মালি তারা পছন্দ করেন না। তো আমি আমার আগে যেটা আমি ট্রেন্ড দেখে এসেছি, তো যে আমি আমাদের রেগুলেটররা পছন্দ না করার কারণ কি আসলে? মানে আমি যদি বুঝাতে পারি আপনাকে সঠিকভাবে, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই অ্যাসেট অ্যালোকেশন খুবই জনপ্রিয়, এবং রাইট অন্যান্য দেশে কিন্তু মিউচুয়াল ফান্ড সেল করার আগে পরীক্ষা দিয়ে পাশ করে লাইসেন্স নিয়ে করতে হয়, বাংলাদেশে যেটা করতে হয় না। রাইট সেক্ষেত্রে কি আমাদের মিউচুয়াল ফান্ড সেক্টর কি এগিয়ে আছে না পিছিয়ে আছে?
অনেক পিছিয়ে আছে, শুধু বাইরের কথা বাদই দিলাম, ইন্ডিয়ার থেকে আমরা মনে করি যে আমরা 20 থেকে 30 বছর পিছিয়ে আছি এই সেক্টরে, জাস্ট ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশের থেকে। জি জি। এটা আর অনেক পিছিয়ে। আপনি এটা জি কন্টিনিউ করেন প্লিজ। জি। তো আমার যেটা মনে হয় যে রেগুলেটরকে নতুন নতুন ফান্ড নিয়ে আসার জন্য একই সাথে যেরকম আমাদেরকে এগিয়ে আসতে হবে, ফার্স্টে কিন্তু আমাদের আগাতে হবে, জি আমাদের প্রপোজ করতে হবে যে এরকম এরকম ফান্ড হতে হবে। কিন্তু সেই সাথে আমার যেটা মনে হয় যে রেগুলেটরকেও তাদেরকেও আগাতে হবে এই চিন্তা করে। তারা যদি মনে করে যেই কারণে তারা মার্কেটে ইনভেস্টমেন্টটা বেশি চায়, তারা যেটা মনে করে যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে আমরা যাতে মার্কেটে সাপোর্ট দিই, যে টাকাটা আনে সে টাকাটা যাতে আমরা মার্কেটে ঢুকাই, জি সেটা আমি মনে করি ঠিক আছে, তাদের একটা ভ্যালিড পয়েন্ট। কিন্তু এট দ্য সেম টাইম আপনি দেখেন, যখন আমরা মার্কেট ভালো না করে এবং ওভারহিটেড মার্কেটে যদি আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রাখি, যেখানে আমাদের অ্যাসেট অ্যালোকেশনের সুযোগটা থাকে না প্রপার ভাবে, জি তখন যেটা হচ্ছে, আমার এখানে যখন বিনিয়োগকারীদের লস হচ্ছে, বিনিয়োগকারীরা আমার এখান থেকে টাকা তুলে নিয়ে আলটিমেটলি সে কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাচ্ছে, ক্যাপিটাল জি মার্কেটে থাকছে না, সে টাকাটা নিয়ে রাখছে ব্যাংকে হয়তো বা জি বা সঞ্চয়পত্র কিনছে। আমি যদি সেই জিনিসটা আমার ভেহিকেলের মাধ্যমে করতে পারতাম, যেটা এখন জি ফিক্সড ইনকাম ফান্ডের মাধ্যমে কিছুটা করা যাচ্ছে, জি যে মার্কেট ওভার হিটেড হয়ে গেল, আপনি আমার এই ফান্ডে চলে আসেন, বা আমি আমার ফান্ডের স্ট্র্যাটেজি এখন চেঞ্জ করে নিয়ে আসলাম, আমি অ্যাসেট অ্যালোকেশনে মার্কেট এখন ইনভেস্টমেন্ট কমায় নিয়ে আসলাম ওভার হিটেড মার্কেটে, আমি জি এখন কথা বলছি না। তখন কিন্তু আমি বিনিয়োগকারীদেরকে আমি ধরে রাখতে পারবো এবং তারা ক্যাপিটাল মার্কেটের আমাদের আমব্রেলার মধ্যে থাকবে, যেটা আলটিমেটলি বিএসইসি বা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আমব্রেলা, আবার বছর শেষে ইন্টারমিডিয়েট গুলা লভ্যাংশও পেতে পারে। লভ্যাংশ পেতে পারে। আমি লভ্যাংশ না দিলে আসলে যে ইমরান আলটিমেটলি। ভাই, জি এই ক্ষেত্রে আপনাকে, আমার হাতে যেহেতু 2 মিনিট সময় আছে, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি যেটা বললেন মিনিমাম 60% পুঁজিবাজারে বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডের, এই রাইট। ক্ষেত্রে কোনো রিপোর্ট কি প্রকাশ করা হয় যে কেউ আসলে 60% করছে কিনা, অথবা এটা কি মনিটরিং করা হয় যে হ্যাঁ এই হ্যাঁ। মিউচুয়াল ফান্ডগুলো এতটুকু বিনিয়োগ করছে কিনা, আপনি যদি একটু জি বলতেন। জি জি, এটা মনিটরিং করা হয়। ইনফ্যাক্ট আমাদের প্রতি 3 মাস পর পর মিউচুয়াল ফান্ড গুলার আমাদের ওয়েবসাইটে আমাদের পোর্টফোলিওটা পাবলিশ করতে হয়, যেখানে আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট আমাদের ইনভেস্টমেন্ট আছে। তো 60%টা আমার ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা, এটা ফান্ডের ট্রাস্টি গুলাকে সবসময় আমাদের রিপোর্টিং করতে হয়। এটা মানে ইনফ্যাক্ট 15 ডেজ পর পরে আমাদের একটা রিপোর্টিং এর ব্যাপার থাকে, এবং তারা এটা দেখা যায় সবসময় দেখে, এবং রেগুলেটর এসিসিও এটা একইভাবে আমাদের রিপোর্টিং করতে হয়, ওয়েবসাইটে এটা পাবলিকলি অ্যাভেলেবল করে দিতে হয়, যে এটা মিউচুয়াল মেনটেন করা ফান্ডের হয়। পাশাপাশি সর্বশেষ প্রশ্ন, আর কোন কোন মার্কেট মেকারদের ভূমিকা গুরুত্বপূর্ণ? আম, আমি আমি যেটা মনে করি যে আমরা নর্মালি একটু ব্যাংকের দিকে ঝুঁকে থাকি, যে ব্যাংকে আমরা খুব ইম্পর্টেন্স দিই। ইনফ্যাক্ট 2009-10 সালে যে র্যালিটা হয়েছিল, এটা বড় একটা ড্রাইভার ছিল ব্যাংকিং সেক্টর। তখন তারা ইভেন ওভার এক্সপোজার নিয়েও মার্কেট ইনভেস্ট করেছে। তো আমি মনে করি এইটা থেকে আমাদের সরে আসতে হবে, অনেকটা আমরা অলরেডি সরে আসছি। মার্কেটের ভূমিকা বড় রোল প্লে করবে মার্কেট মেকার বা মার্কেট ইন্টারমিডিয়ারিজ যারা আছে তারা, অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক। এখানে আমরা ব্যাংক বা ফিনান্সিয়াল আদার যে ইনস্টিটিউশন গুলো আছে, ইন্স্যুরেন্স, তাদেরকে সেকেন্ডারি হিসেবে চিন্তা করবো। জি তো আমি মনে করি যে ব্রোকারেজ হাউসের একটা ভূমিকা থাকে, কারণ ব্রোকারেজ হাউস গুলা তাদের মাধ্যমে যারা ডিরেক্টলি বিনিয়োগ করে থাকে, বিনিয়োগকারীরা তাদের মাধ্যমে বিনিয়োগটা করে থাকেন। তো জি তাদেরকে একই সাথে সবসময় তাদের ওই ব্র্যান্ডিং সেলসটা চালায় যেতে হবে, নতুন বিও অ্যাকাউন্ট যাতে ওপেন হয়, নতুন মানুষ মার্কেটে আসে, অল্প এমন করে হলো ব্রেথটা জি বাড়াতে হবে। তাদের ডিলার পোর্টফোলিওটা যাতে প্রপারলি ইউজ হয়। অনেক ডিলার পোর্টফোলিও আছে যে এখানে হয়তো বা খুব লো কোয়ালিটি স্টক বা ইনভেস্টমেন্ট করা হচ্ছে, যেটা আলটিমেটলি মার্কেটের স্টেবিলিটিটা নষ্ট করে দেয়। তো জি তাদের আরো রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করা উচিত। মার্চেন্ট ব্যাংকও একইভাবে, তারা যেভাবে যেন লোনটাকে, যেটা মার্জিন লোন দেয়, এটাকে আরো পপুলার করতে পারে। এবং তাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ভালো ভালো কোম্পানিকে মার্কেটে নিয়ে আসা। এটা হলো মার্কেটের বেটটা অটোমেটিক বেড়ে যাবে। আপনি জি যদি আমাদের দেশে পার্সেন্টেজ চিন্তা করেন, মানে 90% ভালো কোম্পানি, লার্জ কোম্পানি আমাদের মার্কেটে নাই। তো আমাদের মার্কেট কিন্তু আমাদের রিয়েল ইকোনমিকে রিপ্রেজেন্ট করছে না। জি আপনি অনেক মানে আপনি ভালো ভালো কোম্পানি আপনার নাম চিন্তা করেন, এবং যারা খুব হাই রেভিনিউ বা ভালো গভর্নেন্স, তাদেরকে আমরা মার্কেটে আনতে পারি না। তো এখানে মার্চেন্ট ব্যাংক গুলোকে অনেক বেশি ভূমিকা নিতে হবে। তো আমি জি মনে করি এগুলা যদি হয়, এবং তারাই যখন স্ট্রং হবে, এই ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটস গুলা, তখন মার্কেট স্ট্রং হবে। জি, আমরা আশা করি যে আসলে প্রথমে মার্কেট মেকাররা ভূমিকা পালন করবে, তারপর বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে, তখন বাজারে অটোমেটিক্যালি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই। আপনাকে ধন্যবাদ হেরো ভাই। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও এমডি মোহাম্মদ ইমরান হোসেনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।